সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের 11 নম্বর লেকচার, আর এই লেকচারে আমরা আলোচনা করব ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের বৈশিষ্ট্য নিয়ে। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে ফ্লোচার্ট। আর এখানে ফ্লোচার্টের একটি সংজ্ঞা দেওয়া আছে যে কোনো সমস্যার সমাধানের জন্য ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। আমরা কিন্তু গত লেকচারে অ্যালগোরিদম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো সেখানে অ্যালগোরিদমেরও একটি সংজ্ঞা দেওয়া ছিল যে কোনো একটি সমস্যার সমাধানের জন্য ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগোরিদম বলে। তো এখানে এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে একটি পার্থক্য বোঝার চেষ্টা করো। অ্যালগোরিদম ছিল ধাপসমূহের লিখিত রূপ, আর ফ্লোচার্ট হচ্ছে ধাপসমূহের চিত্রভিত্তিক রূপ। অর্থাৎ আমরা যে অ্যালগোরিদমটাকে তৈরি করছিলাম সেই অ্যালগোরিদমটাকে ফ্লোচার্টের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে দেখাবো, আর এই চিত্রের মাধ্যমে দেখানোর প্রক্রিয়াকেই সাধারণত ফ্লোচার্ট বলে থাকি। তো আশা করি ফ্লোচার্ট কি সেটি তোমরা বুঝতে পেরেছো। আর এই ফ্লোচার্টকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট এবং অপরটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। তো আমরা এখানে এই শুধুমাত্র প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আমরা শুরুতেই জানবো ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক সম্পর্কে। কেননা আমরা যদি একটি ফ্লোচার্ট তৈরি করতে যাই তাহলে অবশ্যই সেই ফ্লোচার্টের জন্য কিছু প্রতীক লাগবে, আর আমরা যদি প্রতীকের ব্যবহারই না জানি তাহলে কিন্তু ফ্লোচার্ট তৈরি করতে পারবো না। এর জন্য সর্বপ্রথম আমরা ফ্লোচার্টের প্রতীকগুলো শিখে নিব। তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত 5টি প্রতীক অঙ্কন করে বর্ণনা করো। তো এই টাইপের প্রশ্ন সাধারণত রচনামূলক হিসেবেও আসতে পারে, আর এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা এখানে এই প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত যে প্রতীকগুলো আছে সেই সবগুলো প্রতীকের মধ্যে থেকে অনলি 5টি প্রতীক নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেননা এই 5টি প্রতীক জানলেই তুমি যে কোনো ফ্লোচার্ট খুব সহজেই তৈরি করতে পারবা। তো খেয়াল করো, শুরুতে একটি প্রতীক রাখছি আমি, আরম্ভ বা সমাপ্ত চিহ্ন। অর্থাৎ এখানে যে প্রতীকটি দেখতে পাচ্ছ অনেকটা উপবৃত্তের মতো, এই চিত্রের মাধ্যমে বা এই প্রতীকের মাধ্যমে আমরা ফ্লোচার্টকে শুরু করতে পারি এবং ফ্লোচার্টকে শেষ করতে পারি। তো তোমরা বর্ণনাটা যেভাবে লিখবা একটু লক্ষ্য করো, এখানে লিখে দিয়েছি আমি যে সাধারণত ফ্লোচার্ট শুরু এবং শেষ করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি যে ফ্লোচার্টটি শুরু করবা বা স্টার্টিং পয়েন্ট সেটি হবে এই বৃত্তের মাধ্যমে, এবং যখন তুমি শেষ করবা সেই শেষটাও করতে হবে এই বৃত্তের মাধ্যমে। আশা করি এই প্রতীকটি সম্পর্কে তোমাদের একটি ধারণা চলে আসছে। এখন আমরা আলোচনা করব ইনপুট এবং আউটপুট প্রতীক নিয়ে। তো দেখো, এখানে একটি ইনপুট এবং আউটপুট প্রতীক দেওয়া আছে। তো এই প্রতীকের ব্যবহার বা বর্ণনাটাও নিচে লেখা আছে। লক্ষ্য করো, সাধারণত ফ্লোচার্টে কোনো কিছুকে ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুটে দেখানোর জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। অর্থাৎ এই প্রতীকের সাহায্যে আমাদের যদি কোনো কিছুকে ইনপুট নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিব, অথবা কোনো কিছুকে যদি আউটপুটে দেখাইতে চাই তাহলে সেক্ষেত্রেও এই একই প্রতীককে আমরা ব্যবহার করব। আশা করি এই প্রতীকের ব্যবহারটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের 3 নম্বর প্রতীকটি হচ্ছে প্রসেস বা প্রক্রিয়াকরণ চিহ্ন। খেয়াল করো, এখানে প্রসেস বা প্রক্রিয়াকরণ চিহ্নের একটি চিত্র দেওয়া আছে যেটি অনেকটা আয়তক্ষেত্রের মতো দেখতে। তো এর ব্যবহারটা খেয়াল করো যে সাধারণত ইনপুটকৃত কোনো মানকে প্রসেস বা প্রক্রিয়াজাত করার জন্য এই প্রতীকটিকে আমরা ব্যবহার করে থাকি। তো দেখো, এখানে বলা আছে যে ইনপুটকৃত কোনো মানকে প্রসেস বা প্রক্রিয়াজাত, তার মানে আমরা এখানে বুঝতেছি যে আমরা যদি কোনো মানকে ইনপুট হিসেবে নেই সেই ইনপুটকৃত মানকে এখানে আমরা প্রক্রিয়াজাত করব। যেমন আমরা কিন্তু গত লেকচারে একটি অ্যালগোরিদম দেখেছিলাম যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম। তো সেখানে ইনপুট নিয়েছিলাম এ এবং বি। তো তার পরবর্তী ধাপে কিন্তু আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণের কাজ কমপ্লিট করেছিলাম। সেখানে কিন্তু লেখা ছিল যে সাম ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে দেখো, এই যে এ প্লাস বি, এখানে এ ছিল একটা ইনপুট, বি ছিল একটা ইনপুট। এই দুইটা ইনপুটকে আমরা প্রক্রিয়াজাত বা প্রসেস করেছিলাম ওই স্টেপে। তো এই ধরনের কোনো প্রসেস করার জন্য আমরা এই প্রতীকটিকে ব্যবহার করব। তো আমাদের 4 নম্বর প্রতীকটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন। খেয়াল করো, সিদ্ধান্ত গ্রহণ চিহ্নটা ঠিক এরকম একটি ডায়মন্ডের মতো। তো এই চিত্রের বর্ণনাটা একটু খেয়াল করো যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণমূলক কাজ করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে সিদ্ধান্তমূলক কাজ বলতে আমরা খেয়াল করো, যদি তোমাকে বলা হয় যে 2টি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করে একটি অ্যালগোরিদম লেখো, তো যেহেতু সংখ্যা থাকবে 2টি, এই 2টি সংখ্যা থেকে কিন্তু আমাদের একটি সংখ্যাকে বড় দেখাইতে হবে। তো এখানে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এই টাইপের কোনো কন্ডিশনাল বা সিদ্ধান্তমূলক কোনো কাজ করার জন্য সাধারণত আমরা এই প্রতীকটিকে ব্যবহার করে থাকি।
তো আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো একটি ফ্লোচার্টকে ডিজাইন করব তখন এই প্রতীক সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা। তো আমাদের 5 নম্বর প্রতীকটি হচ্ছে নির্দেশনামূলক চিহ্ন। নির্দেশনামূলক চিহ্ন হচ্ছে 4টি অ্যারো কি। আসলে এই অ্যারো কিকে আমরা নির্দেশনামূলক চিহ্ন বলে থাকি, কেননা এই অ্যারো কি আমাদেরকে নির্দেশ করে যে ফ্লোচার্টটি কোন দিকে হবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, নাকি উপর থেকে নিচের দিকে আসবে। ঠিক এই কাজগুলো করে থাকে এই নির্দেশনামূলক চিহ্ন। তো ব্যবহারটা খেয়াল করো যে ফ্লোচার্টের প্রবাহ কোন দিকে যাবে তা নির্ধারণ করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। অর্থাৎ ফ্লোচার্ট কি বামে থেকে ডানে যাবে নাকি ডান থেকে বামে যাবে, এই টাইপের কোনো কাজ করার জন্য আমরা এই প্রতীকটিকে ব্যবহার করে থাকি। তো খেয়াল করো আমরা কিন্তু অলরেডি ফ্লোচার্টে ব্যবহৃত 5টি প্রতীকের বর্ণনা কমপ্লিট করেছি। তো আমি এখানে এক্সট্রা আরও একটি প্রতীক রেখেছি, কারণ এই প্রতীকটি মাঝে মাঝে আমাদের ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে সংযোগ চিহ্ন। তো সংযোগ চিহ্নটা ঠিক এরকম একটি বৃত্ত বা সার্কেল হবে। আর এর বর্ণনাটা খেয়াল করো যে ফ্লোচার্টের একাধিক অংশকে সংযুক্ত করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়। তো এর ব্যবহারটা আমি এখানে আর ডিরেক্টলি বলতেছি না, যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই এই প্রতীক সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। তো এই ছিল ফ্লোচার্টের ব্যবহৃত 5টি প্রতীকের বর্ণনা। তো আমরা ফ্লোচার্টের বৈশিষ্ট্য যাওয়ার পূর্বে একটি ফ্লোচার্ট দেখে নিই। একটু খেয়াল করো, এখানে 2টি সংখ্যার যোগফল নির্ণয় করো। একটি প্রবলেম দেওয়া আছে যে 2টি সংখ্যার যোগফল নির্ণয় করো, বা 2টি সংখ্যার যোগফল নির্ণয় করার একটি ফ্লোচার্ট তৈরি করো। তো দেখো আমি বাম পাশে রেখেছি অ্যালগরিদম এবং ডান পাশে রেখেছি ফ্লোচার্ট। আমরা কিন্তু গত লেকচারেও ঠিক এই একই অ্যালগরিদমটাই পড়েছিলাম। তো সেই অ্যালগরিদমকে আজকে আমরা ফ্লোচার্টের মাধ্যমে দেখাবো। তো খেয়াল করো অ্যালগরিদমের দিকে একটু লক্ষ্য করো, এখানে স্টেপ 1-এ লেখা আছে স্টার্ট। তো দেখো এই স্টার্টটা আমরা যখন ফ্লোচার্টের মাধ্যমে দেখাবো তখন কিন্তু একটি উপবৃত্ত আঁকতে হবে। আমি কিন্তু ফ্লোচার্টের ফার্স্ট যে প্রতীকটা ছিল সেই প্রতীকেই বলেছি যে ফ্লোচার্ট শুরু এবং শেষ করার জন্য এই প্রতীকটিকে ব্যবহার করা হয়। তো দেখো আমরা শুরু করার জন্য কিন্তু ঠিক এই প্রতীকটি ব্যবহার করছি এবং মাঝখানে লিখে দিছি আমরা স্টার্ট। তো এখন আমরা চলে যাব স্টেপ 2-তে। খেয়াল করো স্টেপ 2-তে আছে আমাদের ইনপুট এ এবং বি। যেহেতু সংখ্যা দুইটিকে যোগ করার জন্য আমাদের 2টি সংখ্যাই লাগবে, এর জন্য আমরা এ আর বি নামক 2টি সংখ্যাকে ইনপুট নিয়েছি। তো ডান দিকে খেয়াল করো আমাদের ইনপুটের প্রতীকটা কিন্তু ঠিক এরকম ছিল। তো দেখো আমরা কিন্তু এই প্রতীকের ভিতরে লিখে দিছি ইনপুট এ কমা বি। আর এই যে স্টার্ট এবং ইনপুটের মাঝখানে একটি অ্যারো কি দেখতেছো, এই অ্যারো কিটা হচ্ছে নির্দেশনামূলক চিহ্ন। অর্থাৎ এই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতেছি যে এই ফ্লোচার্টটা উপর দিক থেকে পর্যায়ক্রমে নিচের দিকে আসতেছে। তো দেখো অ্যালগরিদমের 3 নম্বর স্টেপটা খেয়াল করো, এখানে লেখা আছে সাম ইকুয়াল টু এ প্লাস বি। দেখো এখানে কিন্তু আমরা এই ইনপুটকৃত মানকে প্রসেস করেছি। যেহেতু এ আর বিকে আমরা যোগ করেছি, অর্থাৎ এই অংশটা প্রসেস বা প্রক্রিয়াজাত হিসেবে কাজ করতেছে। তো দেখো ফ্লোচার্টের দিকে একটু লক্ষ্য করো যে প্রসেস বা প্রক্রিয়াজাত করার জন্য আমরা কোন প্রতীকটিকে ব্যবহার করতাম, ঠিক এরকম একটি আয়তক্ষেত্রকে ব্যবহার করতাম। তো দেখো আমরা কিন্তু এই আয়তক্ষেত্র বা প্রসেস বা প্রক্রিয়াজাত যে চিত্রটা ছিল তার ভিতরে সাম ইকুয়াল টু এ প্লাস বি লিখে দিছি। একইভাবে খেয়াল করো 4 নম্বর স্টেপে লেখা আছে প্রিন্ট সাম বা আউটপুট সাম। এখানে কিন্তু আমরা কোনো কিছুকে আউটপুটে দেখাইছি বা প্রিন্ট করেছি। আর ফ্লোচার্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট এবং আউটপুটের জন্য একই প্রতীক ব্যবহার করতাম। এর জন্য দেখো এখানে ইনপুটের জন্য যে প্রতীকটি ব্যবহার করছি এখানে আউটপুটের জন্য সেই সেম প্রতীকটি ব্যবহার করছি এবং ভিতরে লিখে দিছি প্রিন্ট সাম। এবং সর্বশেষ স্টেপ 5 খেয়াল করো এক্সিট। যেহেতু অ্যালগরিদমের সমাপ্ত এখানে, তো একইভাবে ফ্লোচার্টের সমাপ্ত প্রকাশ করার জন্য এরকম একটি উপবৃত্ত ব্যবহার করা হয়। আশা করি এই ফ্লোচার্টটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ফ্লোচার্টটি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ফ্লোচার্টের বৈশিষ্ট্য এখন নিজে থেকেই লিখতে পারবা। একটু খেয়াল করো এখানে 4টি ফ্লোচার্টের বৈশিষ্ট্য দেওয়া আছে, এই 4টি বৈশিষ্ট্য দিলেই হয়ে যাবে। দেখো ফার্স্টে আমি লিখেছি যে ফ্লোচার্টের শুরু এবং শেষ থাকবে। আসলে প্রত্যেকটা ফ্লোচার্টের কিন্তু শুরু এবং শেষ থাকে। 2 নম্বরটা খেয়াল করো যে অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের অবশ্যই মিল থাকতে হবে। একটু লক্ষ্য করো আমরা পূর্বের স্লাইডে ফিরে যাচ্ছি, এখানে যে অ্যালগরিদমটা ছিল সেই অ্যালগরিদমটাকে কিন্তু আমরা হুবহু ফ্লোচার্টে রূপান্তর করেছি। অর্থাৎ অ্যালগরিদমের সাথে কিন্তু ফ্লোচার্টের একটি সম্পর্ক বা মিল রয়েছে। তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্যতে বলতে পারি যে অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের অবশ্যই মিল থাকতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো অ্যালগরিদমের গুরুত্বপূর্ণ সবগুলো ধাপ ফ্লোচার্টে থাকবে। অর্থাৎ অ্যালগরিদমের মধ্যে যতগুলো ধাপ খুবই গুরুত্বপূর্ণ সেই সবগুলো ধাপই আমাদের ফ্লোচার্টের মধ্যেও ইনক্লুড করতে হবে। সর্বশেষ 4 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো যে ফ্লোচার্ট যতটা সম্ভব সহজ সরল হওয়া উচিত। কারণ ফ্লোচার্টকে আমরা কখনোই জটিল করার চেষ্টা করব না,
যতটুকু সম্ভব আমরা খুব সহজভাবে এটিকে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই ছিল ফ্লোচার্টের বৈশিষ্ট্য। আশা করি ফ্লোচার্টের বৈশিষ্ট্য পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা দেখে নিই আজকের লেকচার থেকে পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। খেয়াল করো, তোমাকে বলতে পারে ফ্লোচার্ট কি, এর প্রকারভেদ উল্লেখ করো। আশা করি এর অ্যান্সারটা এখন তোমরা দিতে পারবা। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ফ্লোচার্টে ব্যবহৃত 5টি প্রতীক অঙ্কন করে বর্ণনা করো। আশা করি এই ধরনের প্রশ্ন এখন অ্যান্সার করতে পারবা। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো লেখো। আশা করি এখন ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো মুখস্থ না করেই বুঝেই লিখতে পারবা। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো, অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লেখো। যদিও আজকের লেকচারে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কোনো পার্থক্য পড়াই নাই, কিন্তু তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই এই অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য নিজ থেকেই লিখতে পারবা। কেননা তোমরা অলরেডি কিন্তু অ্যালগরিদমের সংজ্ঞা এবং ফ্লোচার্টের সংজ্ঞা পারো। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি একটি পার্থক্য পেয়ে গেছি শুধুমাত্র সংজ্ঞা থেকেই। তো আমরা 2 নম্বর পার্থক্য কিন্তু লিখতে পারি যে অ্যালগরিদম হচ্ছে বর্ণনামূলক, আর ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফ্লোচার্ট হচ্ছে চিত্রমূলক বা চিত্রভিত্তিক। তো দেখো, এগুলো সংক্ষিপ্তর জন্য আসবে 2 মার্কের প্রশ্ন, তো 2টি পার্থক্য দিলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্যটা তোমরা লিখতে পারবা। তো এই ছিল মূলত আজকের লেকচার। আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।